ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট সং। বন্ধুরা, তোমরা সমানে আমার পাগলামোর সঙ্গে সঙ্গ দিয়ে যাচ্ছ, যার জন্য আমার পাগলামো দিনে দিনে বাড়ছে। তো এই পাগলামো ধীরে ধীরে বাড়ার জন্য আমাকে কিছু ভাবনা ভাবতে হয়েছে। আনকাট সাউলিতে একজন মানুষকে অতিথি হিসেবে আমরা পেয়েছি। আমার খুব কাছের মানুষ এবং খুব মানে ওই আমার পাগলামোকে সঙ্গ দেবার মানুষ, প্লাস পাগলামোকে রেকটিফাই করে দেবার মানুষ। হ্যাঁ, তো আমার মনে হয় যে আজকে অনেক যে আমার মনে কোয়ারিজ আছে, তোমাদের মনেও অনেক কোয়ারিজ আছে, সেই কোয়ারিজগুলো আমরা ক্লিয়ার করবো আজকে যার কাছে। আমাদের সঙ্গে আজকে আছেন সাইকিয়াট্রিস্ট, বাংলায় যাকে আমরা বলি মনোচিকিৎসক, সেরকম একজন মানুষ, ডক্টর দেবাঞ্জন পাল। নমস্কার। নমস্কার স্যার। আমাদের এই পাগলামোতে অংশগ্রহণ করার জন্য, মানে অতিথি হিসেবে আপনাকে পাওয়ার জন্য আজকে ভীষণ ভালো লাগছে আমার। আর তো আপনার সাবজেক্ট সম্পর্কে তো একটু অনেক কোয়ারিজ আছে আমার মনে এবং আমার বন্ধুদের মনেও আছে, কিন্তু আমার একটু খুব জানতে ইচ্ছা করছে এক্ষুনি বসে আর কি, যে মানে আপনার ছোটবেলাটা সম্পর্কে একটু আমার জানতে ইচ্ছা করছে আর কি, যে কিভাবে কোথায় বড় হওয়া বা এই সাবজেক্ট বাছা কেন, সেইগুলো একটু যদি জানতে পারতাম আর কি। আচ্ছা, প্রথমে আমাকে তোমাদের এই অনুষ্ঠানে ডাকার জন্য আমি অত্যন্ত গর্বিত মনে করছি নিজেকে, কেননা তোমার মতন একজন গুণী শিল্পীর পাশে বসে কথা বলতে পারাটা এবং যে কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারাটা একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার বলে আমার মনে হয়। এটা মন থেকেই বলছি। তো সেই জন্য প্রথমে অনেক ধন্যবাদ। ছোটবেলার কথা, আমার বাবার তো বদলির চাকরি ছিল। বাবা ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ছিলেন। যেখানে কাজ, সেখানে আমাদের আদি বাড়ি হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর। তো ছোটবেলাও ওখানে কিছু কেটেছে। তারপরে বাবার চাকরির সূত্রে আরো বেশ কিছু জায়গা। ডাক্তারি হওয়াটা, প্রথম কথা হচ্ছে কিছুটা বলা যায় যে ঘটনাচক্রে জয়েন্ট এন্ট্রান্স, তখন আমাদের যেমন হতো যে সবাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেয়। তো আমি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং দুটোতেই পরীক্ষা দিয়েছিলাম এবং সৌভাগ্যক্রমে দুটোতেই সুযোগ পেয়েছিলাম। আমার বেশ মনে আছে যে শিবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে যাব এবং সেটি ফাইনাল। সেখানে ভর্তি হতে গিয়েছি এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছি। তখন খুব সামনের দিকে যারা দাঁড়িয়ে আছে, আমি একটু পেছনের দিকে গিয়ে পৌঁছেছিলাম। আমার সঙ্গে আরেকজন গিয়েছিলেন, একজন খুবই কাছের মানুষ, আর বাবা ছিল। তো যাই হোক, তো ওখানে আমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে কি সাংঘাতিক র্যাগিং করছে অন্যান্য যারা দাঁড়িয়ে রয়েছে, আমারই মতন যারা ভর্তি হবে ইঞ্জিনিয়ারিং প্রত্যাশী তাদের। তো ওইটার থেকে আমি ছোটবেলায় কোথাও একটু খুবই ভীতু ছিলাম। আমার খুবই ভয় লাগতে শুরু করলো। আমি ওখান থেকেই মোটামুটি পলায়ন। আর সঙ্গে সঙ্গে দাদুর, আমার বাবার বাবা, উনি ভীষণভাবে চেয়েছিলেন যে আমি যাতে ডাক্তার হই। তো সেজন্যই তার আগে ওই জয়েন্ট এন্ট্রান্সে দুটোতেই চান্স পেয়েছি। তো ন্যাচারালি ওইখান থেকে তো ফিরে আসার পরে মনে হলো আমি ডাক্তার ভর্তি হই। এইবারে এই মনোচিকিৎসার জগতে আসাটা অনেক পরে হয়েছে। আমাদের যেরকম ভাবে হয় বিভিন্ন ভাবে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা ইত্যাদি। আমার খুব ভালো লাগার একটা জায়গা হচ্ছে এই মনের জায়গাটা। এবং যখন আমরা ডাক্তারি পড়ি সেই সময় আমাদের একটা কম্পালসারি ইন্টার্নশিপ ছিল। আমাদের প্রতিটি ডিপার্টমেন্টে কাজ করতে হবে কিছুদিনের জন্য। আমার মনে আছে যে সেই সময় আমরা হাঁকি মেরে প্লাস্টিক সার্জারি, যখন আমাদের কোর্স ওয়ার্ক ছিল ইন্টার্নশিপের সময়, কেন ওইটা শেষ হলে তবে আমরা ফাইনাল রেজিস্ট্রেশন পাবো। তো সেই সময় যেহেতু সার্জারি আর আমি মোটামুটি উল্টো দিক, তো
আমার মনে আছে প্লাস্টিক সার্জারির সময়টুকুকে কাজে লাগিয়ে আমরা চলে গিয়েছিলাম বেশ কয়েকজন বন্ধু মিলে দার্জিলিং। তো এবারে ফিরে এসে তো যথারীতি আমাদের প্রথমে আমাদের যিনি স্যার ছিলেন তিনি আমাদের কম্পিটিশন সার্টিফিকেট দেবেন না, তারপরে অনেক ধরা পাওয়া করে প্রায় পায়ে পড়ে যাওয়া যে আমরা এক্সট্রা আরো 7 দিন নিজেদের ছুটি নষ্ট করে ওনার ডিপার্টমেন্টে কাজ করে দেবো, সেই প্রতিশ্রুতির বিনিময়ে ইন্টার্নশিপটা শেষ করা। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে সেই সময়ে থেকেই বুঝতাম যে সার্জারিটা খুব একটা কিছু আমাকে টানছে না। যদিও কনভেনশনালি বেস্ট সার্জন বা একটা এর থেকে বেরোচ্ছেন একটা ওটি করে বাইরে অপেক্ষমান সবাই রয়েছে, দাদা একটা সাংঘাতিক প্রত্যাশা নিয়ে বসে রয়েছেন বা উৎকণ্ঠা নিয়ে বসে রয়েছেন, তাদেরকে বেরিয়ে এসে সার্জন যখন বললেন হ্যাঁ সব ভালোভাবে হয়েছে, সেইটার মধ্যে যে একটা সুপার হিউম্যান, একটা সুপার হিরো এরকম ধরনের একটা যে ইমেজ থাকে সেইটা হয়তো ঠিক, কারণ আমার সার্জন বন্ধুরা এবং তাদের জন্য আমার সবসময় সেই কুলনেস থাকে, কিন্তু কেন জানি না আমাকে খুব একটা কিছু আকৃষ্ট করতো না। তারপরে খোঁজা শুরু কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে, মনোচিকিৎসার জগৎটাতে আস্তে আস্তে মন বসতে শুরু করলো। এখন এটাই ওই যেমন করে সবাই বলে যে ব্রেড অ্যান্ড বাটার, সেরকম ব্রেড অ্যান্ড বাটার, কিন্তু শুধু সেটা নয়, তার সাথে সাথে কোথাও গিয়ে যেন মনে হয় যে এটা অনেক কিছু জীবনের দিক দেখতে শিখিয়ে দিয়েছে। তো কাজেই সেই জন্য মনের চিকিৎসা করার জন্য যতই এখনো আমাদের সোসাইটিতে প্রচুর লোকের মনে এটা নিয়ে কিছু স্টিগমা আছে, সেগুলো তো আমার সব জিজ্ঞাসাই আছে আর কি, এবং বেশ কিছু কিছু জায়গাতে ইনফ্যাক্ট পরিচয় দিতে গেলে কাউকে নিউরোসাইকিয়াট্রিস্ট বলতে হয়, তা নাহলে যেন ঠিক ব্যাপারটা ঠিক হচ্ছে না, কোথাও বোধহয় একটা অস্বাভাবিক মনের কিছু একটা ব্যাপারটা থেকে যাচ্ছে সেরকম, এবং নিজেকে সেভাবে পরিচিত হতে দিতে চাই না, এরকমও অনেকের মধ্যে আমি আমাদের কলিগদের মধ্যে দেখেছি। তো আমার মনে হয় এটাকে অতটা ওইভাবে না ভেবে মনের জগৎটার যে সমস্যা সেটার জন্য মনোচিকিৎসা, এবং সেটা যেহেতু আমাকে ব্যক্তিগতভাবে অনেক অন্যরকম জায়গাগুলোকেও দেখতে শেখায়, যেমন জীবনের অনেকগুলো ক্রিয়েটিভ দিক, সেটাও আমাকে এই বিজ্ঞানের এই বিশেষ শাখাটা আমাকে শেখায়। সেই জন্য আমার মনে হয় যে মনোচিকিৎসক হিসেবে আমি নিজেকে খুব গর্ববোধ করি। অদ্ভুত একটা প্রশ্ন মনের মধ্যে আসছে, সেটা হচ্ছে যে মনের চিকিৎসা কি সম্ভব? প্রথমে শ্যামলী, তুমি যখন পরিচয় করাচ্ছিলে সেখানে আমার একটু আপত্তি আছে, যেটা বলার সেটা হচ্ছে যে কেননা ইটস কাইন্ড অফ এ মেসেজ টু দ্য সোসাইটিস যে পাগলামো নয়, আমরা যে পাগলামোগুলোতে নিয়ে হই হই করে গান গাইছি, আমরা হই হই করে কখনো কখনো লিখছি, কখনো কখনো একটা সে কিসের মোহে কিসের ঘোরে আমরা কিছু একটা বাজাচ্ছি, বা একজন পেইন্টার মনের আনন্দে ছবি আঁকছেন, সেই পাগলামোটা একটা অসম্ভব কাঙ্ক্ষিত পাগলামো, সেটা চাই, আমরা সবাই চাই, আমি তো ভীষণ করে চাই। এখনো প্রত্যেকদিন মনে হয় স্বপ্ন দেখি যে কোথাও আমি পারফর্ম করছি, অল্প স্বল্প যদি গাইতে পারতাম, সেখানে কেউ একজন বাজাচ্ছে, তো এটা স্বপ্ন। তো সেই পাগলামোটার খুব দরকার আছে, কিন্তু বাকি যে মনের অসুখ, অস্বাভাবিকত্ব বা সমস্যা, সেগুলোকে পাগলামো বলতে আমরা রাজি নই। বিশেষ করে এই কথাটাতেই আমাদের আপত্তি আছে। পাগলামোটা খুব মিষ্টি শব্দ, এবং আমার মনে হয় সেটা আমাদের এই ক্রিয়েটিভ জগতের জন্য থাকুক, যেখানে আমরা গান বাজনা ছবি লেখালেখি এটার জন্য। মনের চিকিৎসার ইয়েতে আমরা আঙ্গিকে আমরা কাউকে সেই জন্য আমরা বলি না যে পাগল বা এই ধরনের কিছু, আমরা যেটা বলি সেটা হচ্ছে যে তার কিছু মানসিক সমস্যা হয়তো আছে, তেমন করে আমার তোমার সবার যে কোনো সময় কোনো না কোনো মনের সমস্যা হতেই পারে, সেরকম। মানে আমাদের সাধারণত সোকল যে সোসাইটির মানুষরা মেনেই নিতে চায় না যে শারীরিক সমস্যা যদি হতে পারে তাহলে মানসিক সমস্যাও হতে পারে। সবচেয়ে মজার কথা কি জানো, এখন এটা বোধহয় আমি কোথাও একটা সার্ভে পড়েছিলাম, আমি এক্স্যাক্টলি রেফারেন্স দিতে পারবো না, কিন্তু ওই মেডিসিনের ডক্টরদের
বা কোনো জেনারেল মেডিকেল ওপিডি, সেখান থেকে যে প্রেসক্রিপশন গুলো হয়ে আসে তার মধ্যে 30% প্রেসক্রিপশন মানে ওষুধ কিন্তু মনো সমস্যার সাথে সম্পর্কিত ওষুধ দেওয়া থাকে। আমার তোমার জানার বাইরে গিয়ে তারপরে বুঝতেই পারছো যে অনেক সময় অনেকেই জানেন না কিন্তু ওষুধ খাচ্ছে। আসলে যেমন ধরো ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ক্রনিক অ্যাসিডিটি, পেটের প্রবলেম, তো আমার কিছুতেই গ্যাস অম্বল সারে না, মানে এটা আমাদের এই তথাকথিত বাঙালির গ্যাস অম্বল নয়, সেখানে তো আমরা তো মানে খুব পরিচিত আর কি সারা ভারতবর্ষে যে বাঙালিরা পেটের রোগ। এবং আমাদের কাছে ধরো যখন বাচ্চারা বা বড়রা দেখাতে আসে, বিশেষ করে যখন বাচ্চাদের তাদের কিছু কিছু ওষুধ দিতে হয় যে কোনো কারণে একটু গ্যাস অম্বল হতে পারে, অবধারিতভাবে মা বাবারা জিজ্ঞেস করেন যে তাহলে কি প্রাজল দেবো? তা আমি সঙ্গে সঙ্গে বলি হাত জোর করে যে দয়া করে প্রাজল গুলোতে একটু পরে যাবে, আমরা তো বাঙালি, কাজে আমরা ডেস্টিনড, আমরা সেদিকে যাবো, কোনো না কোনো সময় যাবোই। আর যতদিন পরে হয় এখন তো খুচখাচ এরকম র্যানিটিডিন, ফ্যাগোটিডিন এসব খুচখাচ তো রয়েছে, জেলুসিন, লাইজিন এসব তো রয়েছে, না ওই দিয়ে চালানো যাক। তো সেরকম আর কি। তো আমাদের ধরো অনেকেই এরকম থাকে যে পুরনো বহুদিনের গ্যাস অম্বল অ্যাসিডিটির সমস্যা, আদতে কিন্তু সেই সমস্যাগুলোর পেছনে যেটা লুকিয়ে রয়েছে সেটা হয়তো একটা টেনশন, সে হয়তো বুঝতেও পারছে। আমি গ্যাস অম্বলের জন্য ওষুধটা কোথায় দিচ্ছি? এখানে পেটে। কেননা যে কোনো অ্যান্টাসিড বলো বা যে কোনো এই যে প্রাজোল গ্রুপ বলো বা যাই বলো, সেগুলো সবই গিয়ে পাকস্থলীতে কাজ করছে। অথচ এই পাকস্থলীকে উদ্দীপনা জুগিয়ে অ্যাসিডটা যে ক্ষরণ করাচ্ছে, এবং এই উদ্দীপনাটা বেশি হবে যদি আমি কোনো কারণে নার্ভাস থাকি, যদি কোনো কারণে আমি খুব উদ্বিগ্ন থাকি, তাহলে আমার মস্তিষ্কই কিন্তু সেই উত্তেজনাটাকে পাঠাচ্ছে। সেই জায়গাটাকে যদি আমি বাদ রাখি তাহলে চিকিৎসাটা সম্পূর্ণ হবে না। তোমাকে দীর্ঘদিন, দিনের পর দিন তোমাকে ওই প্রাজল খেয়ে যেতে হবে বা কিছু করে যেতে হবে, এবং আজ নয় কাল, আজ এই ডাক্তার, কাল সেই ডাক্তার, আমরা বলি ডক্টর শপিং। অনেকেই যখন আসে আগে আমরা দেখি ব্যাগটা কতটা বড়, দিয়ে দেখি না ফাইল বেরোচ্ছে, সেই ফাইলটা আস্তে আস্তে বড় হচ্ছে যখন টেবিলে রাখছে। এটা কি? এটা আলট্রাসোনোগ্রাফি। আচ্ছা বেশ, এরপরে আরেকটা আসছে এন্ডোস্কোপি। আচ্ছা এটা ভেলোরের এন্ডোস্কোপি, মানে সেটা আর একটু দামি হলো। তারপরে ওটা আরেকটা কোথাও, ঠিক আছে। আমার একটু হাতে সমস্যা আছে, মাঝে মাঝে এখানে হাতটা যাবে, সেটা তুমি দেবো না। তো এরকম আর কি। তো আলটিমেটলি দেখা গেল যে তার সমস্ত রিপোর্ট হয়তো নরমাল। আচ্ছা, দীর্ঘদিন এই ক্রনিক অ্যাসিডের সমস্যায় তার বাড়িতে বিরিয়ানি আসলে তিনি লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকেন, এবং তিনি কোনো বিয়ে বাড়িতে গেছেন, সেখানে গিয়ে ভীষণ লোভ হচ্ছে মালপোয়াটা খায়, মাসিমা মালপোয়া সেরকম আর কি। সবসময় মাথায় ঢুকে রয়েছে যে আমার তো গ্যাস অম্বল অ্যাসিডিটি হবেই, খেলেই হবে বাড়িতে। তো এই হচ্ছে ব্যাপার, যে যেখানে আমরা অনেকগুলো কমন সমস্যা, আমি ছোট করে ধরো আরেকটা বলি, মাথা যন্ত্রণা একটা বড় গ্রুপ হচ্ছে মাইগ্রেন, আরেকটা গ্রুপ যেটাকে পাশে এখন আমরা লিখি টিটিএইচ, টেনশন টাইপ হেডেক, এবং তার পেছনে একটা বড় কারণ কিন্তু অ্যাংজাইটি থাকে। অনেক সময় আমরা সাইকোজেনিক হেডেক বলি, অনেক বাচ্চাদের থাকে, কোনো কিচ্ছু পাওয়া যাচ্ছে না, মাথার যন্ত্রণা হচ্ছে। আমি অনেক সময় তাদের মা বাবাকে বাইরে বসতে বলি, এমনি আস্তে আস্তে ডেকে দিয়েছি, ওটা কোথায় পড়া মনে থাকছে না, ভুলে যাচ্ছিস না, পরীক্ষার টেনশন করছিস, জাতিকে তাকিয়ে জমে উঠলো, মা বাবা নেই, নিরাপদে নিশ্চিন্তে আমাকে বলতে পারিস, আমি তোর মতো বয়সী বলা যেতে পারে। তো আমাকে যখন কনফিডেন্সে পেলো, তখন আস্তে করে বললো, বসছে না, মনটা কোথায়? মনটা তো তখন টিনটিনের বইয়ে, নাহলে ভিডিও গেমস, তো যা হয়। তো আসল সমস্যার জায়গাটা সেইটা। তো এই জন্য মানে আমি যেটা বলতে চাই যে অনেক কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো আপাতভাবে মনে হচ্ছে হয়তো সেই জায়গাটাতে হচ্ছে, হয়তো সোর্সটা তার হয়তো আলাদা, এবং এর পিছনে একটা বড় ভূমিকা হচ্ছে মনে। তো এই যে আমাদের মনোজগৎ আর কি, এই মনোজগতের কি সত্যি তল পাওয়া সম্ভব? এটা একটা মানে খুব বিশাল জগৎ আর কি। একদম, হ্যাঁ,
তো আরেকটা যেটা আমরা সাধারণত মানে আমাদের যারা আমরা একটু কালচারাল সাইডে বা ক্রিয়েটিভ সাইডে জড়িত আছি তারা অতিরিক্ত ইমোশনাল। হ্যাঁ, তো এটা হয়তো কিছুটা নিজের জন্যই জিজ্ঞেস করা আর কি, যতটা জেনে নেওয়া যায় আর কি। তো এরকম আমাদের মতো অনেক মানুষই আছেন যারা একটু বোধহয় একটু বেশি ইমোশনাল। তো অনেক সময় হয় কি যে আমরা হয়তো আমাদের অনেক কমিটমেন্ট রয়েছে, কিন্তু আমাদের হয়তো ভীষণ মানসিকভাবে ভালো নেই আর কি, তখন সেই কাজগুলোকে আমরা সামলাতে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের কাজগুলো করতে হবে। তো সেটার কোনো কি মানে কিছু টিপস দেওয়া যায় মানে আমার জন্য? দেখো, ঠিক একইভাবে এই যে জিনিসটা তুমি বললে সেটা অনেকটা চ্যালেঞ্জিং আমাদের কাছেও। আচ্ছা, তুমি খুব ভেবে বলো যে আজকে সারাদিন ধরো একজন সিনিয়র যিনি কনসালটেন্ট আমাদের ফিল্ডে, তাকে সারাদিনে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট ফেস করতে হচ্ছে এবং যেগুলো প্রি বুকড অনেক দিন ধরে। কেউ কেউ হয়তো কলকাতার অনেক বাইরে থেকে এসেছেন, হোটেল ভাড়া করে রয়েছেন। সেই দিনেই তার হয়তো ভীষণ মনোজগতে একটা তোলপাড় ঘটে গেছে, এমন কিছু একটা মনের সমস্যা হয়েছে যেটাতে তিনিও তো মানুষ, তিনি ভালো নন, তিনি একেবারেই ভালো নন। তার মানে গলার কাছে সেই বলে না যেখানে বাষ্প, ওইখানে যেন হৃৎপিণ্ডটা প্রায় চলে এসেছে, একটা গলা পাকানো কোনো কষ্ট, একটা কিছু অনুচ্চারিত কিছু চিৎকার, অথচ তিনি কোনো গায়ে প্রকাশ করতে পারছেন। তুমি বলতো তার নিজের এই আবেগগুলোকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রেখে তাকে যখন ওই মানুষগুলোর চিকিৎসা করতে হয় যিনি হয়তো কোনো না কোনো আবেগ তাড়িত একটা মারাত্মক বেপথু অবস্থায়, এই সেই আমাদের জীবনানন্দের ভাষায় যে বিপন্ন বিস্ময় সেই নিয়ে হাজির হয়েছেন সামনে, সেখানে নিজেকে সম্পূর্ণভাবে অন্তরালে রেখে নিজের মনোজগৎকে ওই জিনিসটা করা। হ্যাঁ, অফকোর্স আমরা ট্রেন্ড, কিন্তু একটা জিনিস তো মাথায় রাখতে হবে যে যখন কেউ একজন প্রশিক্ষণ পাচ্ছে সেই সময়টাতে তো তার এই মনের কষ্টটা হয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া নোর মতন জায়গাটা একদম আলাদা। হ্যাঁ, তো এই জায়গাটা যেমন আমাদের কাজ করতে করতে শিখতে হয়, জানতে হয় যে যখন আমি একজনের কাছে বসছি এবং তিনি যখন আমার কাছে একটা প্রফেশনাল হেল্প নিতে এসেছেন, তখন আমাকে আমার নিজের মনের জগৎটাকে আড়াল করতে হবে, শিখতে হবে। এবং সেখানে শুধুমাত্র আমি তার সাথে এবং তার সমস্যা বা যে ঘটনাটার জন্য তাকে হয়তো আসতে হয়েছে, আমাকে একেবারে সেইটার সাথে অঙ্গাঙ্গিভাবে মানে নিজেকে কানেক্ট করার চেষ্টা করতে হবে। তো ঠিক একইভাবে তোমাদের ক্ষেত্রেও যারা তোমরা পারফর্মিং আর্টিস্ট তাদের ক্ষেত্রেও তাই। আমাদেরটাও তুমি যদি এক অর্থে ধরো এটাও এক ধরনের কাইন্ড অফ এ পারফরমেন্স। মেবি হয়তো সেটা ধরো 15 মিনিটস কি হাফ এন আওয়ার যে ওই যে অ্যাপয়েন্টমেন্টটুকু আছে সেটাও একটা পারফরমেন্স। এবং সেখানে তোমাকে কিন্তু একই সাথে তোমাকে নিজেকে অন্তরালে রাখতে হবে, একই সাথে তার মনের জগতে ঢুকবার, প্রবেশ করবার ছাড়পত্র পেতে হবে, তার সাথে একটা বন্ধন তৈরি করতে হবে, মানসিক নৈকট্য, যাতে করে তিনি তার সমস্যাটা খুলে বলতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিশেষ করে ডাক্তারদের কাছে, সেটা হচ্ছে যে ওইটা বুঝে সেই রকম প্রপার ফর্মুলেশন করে আমাকে কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, যেটাকে আমরা বলি ডায়াগনোসিস। এবং সবকিছুরই মতন অন্যান্য আদি ব্যাধির মতন আমাদের শাস্ত্রেও বেশ কিছু কিছু নাম আছে সেগুলো ডায়াগনোসিসের। কাজে আমাকে একটা ডায়াগনোসিস পৌঁছতে হবে, কেননা একমাত্র ডায়াগনোসিসে পৌঁছতে পারলেই তবেই আমার অন্ধকারের ঢিল ছড়াটা হবে না, আমি একটা সেইটার আঙ্গিকে আমি ওষুধ দিতে পারবো বা আর কি কি থেরাপি ওনার জন্য জরুরি সেই কথাটা বলতে পারবো। কাজে এটা কিন্তু এক ধরনের পারফরমেন্স। তো সেটাও যেমন আমরা করতে করতে শিখছি, তোমাদেরও সেরকম একটা যখন রিয়েল ওয়ার্ল্ডে তোমরা যখন পারফর্ম করছো এবং যেখানে আনকাট সেরকম তোমাকে একেবারে নিজেকে সম্পূর্ণভাবে আড়াল করে তোমাকে সেই সত্তাটাকে নিয়ে আসতে হবে যে সত্তাটার জন্য এতগুলো মানুষ আজকে এসেছে। সেখানে জীবনের নিজেকে ছাপিয়ে গিয়ে জীবনের দাবিটাকে আগে রাখতে হবে। মানে আমার এখানে কথাগুলো শুনতে শুনতে মনে হলো আমাদের থেকে আপনাদের কাজটা মধ্যে অনেক বেশি শক্ত।
দেখো, শক্ত বা সোজা সেটা বলবো না। আমার মনে হয় যেটা, যে একজন যখন আলাপ থেকে শুরু করে একটা রাগের মধ্যে প্রবেশ করছেন এবং সেই জায়গাটা পর্যন্ত উঠছেন, যে সমবলন, এবং পুরো সমস্ত এই যে অডিয়েন্স তাকে বাঁধছো একটা সুরের মায়া যাবে, এবং সেখানে এটা একটা একটা সাধনার মতো। সেই জায়গাটাতে যখন তোমরা আস্তে 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 নিজেকে প্রবেশ করাচ্ছ এবং নিজেকে বাইরের জগৎ, বাহ্য জগৎ, সমস্ত কিছুর থেকে নিজেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছো, আমি বলবো না যে আমাদের সাথে ওই জায়গাটার তুলনীয় কিছু ব্যাপার এই জায়গাটার মধ্যে আসা উচিত। আমাদের কাজটার যদি অন্য ধরনের কিছু মানে বাস্তব জায়গা থেকে খুব কঠিন, খুব একদম। তার কারণ হচ্ছে তুমি জানো যে এখন প্রচুর আনরেস্ট, বিশেষ করে পাবলিক আনরেস্ট, লোকের মধ্যে সহনশীলতা অনেক কমে গেছে, সবচেয়ে বেশি করে কমে গেছে শ্রদ্ধা। আগে ডাক্তারদের সম্বন্ধে যে শ্রদ্ধাটা ছিল ছোটবেলায় আমরা যা দেখেছি, বা আমরা যখন ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ, তখনও ন্যূনতম যে শ্রদ্ধার জায়গাটা এগুলো ছিল, ক্রমে ক্রমে যেন সমাজ থেকে যেমন অনেক ভালো মূল্যবোধ হারিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে এই জায়গাগুলো হারাচ্ছে। যে তোমার সুরে একটু এদিক ওদিক হলেও হয়তো সেখানে একটা জীবনহানি বা ধরো একটা খুব কিছু রোগটার বাড়াবাড়ি বাড়ানোর এরকম কোনো সম্ভাবনা নেই। সেদিক থেকে বলতে পারো যে আমাদের সেই জায়গাটা প্রত্যেকটা মুহূর্তে ঝুঁকি আছে। এবং বিশেষ করে আমার বিষয়টাতে যেটা খুব কঠিন সেটা হচ্ছে যে ওষুধ, যে ধরনের ওষুধগুলো আমরা দিই সেগুলো সবসময় ফ্রেন্ডলি নাও হতে পারে। প্রথম প্রথম সামান্য সমস্যা হতেও পারে, হয়তো দিনের শেষে আমাকে ওটা শান্তিতে রাখবে, ভালো রাখবে, কিন্তু শুরুর দিকে হয়তো সমস্যা হতে পারে। তো কাজেই সেই জায়গাটা চুজ করা যে কোন পার্টিকুলার মেডিসিনটা এই সমস্যাটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, যথোপযুক্ত হবে, সেইটা নির্বাচন করা, এবং ওই মানুষটার অন্যান্য মেডিকেল প্রবলেম কি আছে সেইটা জেনে সেই সঠিক ওষুধ নির্বাচন এবং তাকে ব্রিফ করা যে এইটা এইটা হতে পারে, সেগুলোকে মেনে নিয়েও আপনাকে এই জায়গাটুকু করতে হবে। সেইটা বেশ বড় সড় চ্যালেঞ্জ, খুব খুব চ্যালেঞ্জিং। মানে এমনি ব্যাপারটা চ্যালেঞ্জিং, আর তার মধ্যে তিনি যদি একদম মানসিকভাবে খুব শক্ত সমর্থ না থাকেন, তখন যেন সে ব্যাপারটা আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। এই প্রসঙ্গে একটা ছোট্ট জিনিস আমার মনে পড়ছে, অদ্ভুত অভিজ্ঞতা আমি বন্ধুদের সঙ্গে এবং আপনার সাথে শেয়ার করতে চাই। আমার গুরুজি মানে ভি বলসারাজি, উনি মানে পার্সি ছিলেন আর কি। তো ওনারা চলে যাবার পর ওনাদের তো মানে ওই একটা উপরে টাওয়ারের মতো জায়গায় রেখে দেওয়া হয়, একটা অদ্ভুত ওনাদের সিস্টেম আর কি। যাই হোক, একদিন দুপুরবেলা আমি শিখতে গেছি ওনার কাছে, তো দেখলাম একটু গম্ভীর, অন্যান্য দিন যেরকম থাকেন তার তুলনায় একটু গম্ভীর আর কি, গম্ভীর। আমাকে গান দিলেন, দিয়ে তারপর আমার মাকে খুব স্নেহ করতেন, উনি মায়ের নাম ধরে বললেন, শোনো সুষমাকে বললো যে আমাকে কালকে যেন একটা ফোন করে। আমি ঠিক আছে। তারপরেতে বেশ কিছুদিন পর, মানে যখন ওনার সাথে যখন আরো আমি অনেকটা ক্লোজ রিলেশনে, তখন আমাকে উনি বলছেন যে সেদিন ওনার মিসেস সকালবেলা মারা গেছেন এবং সন্ধ্যেবেলা উনি প্রোগ্রাম করেছেন এবং প্রোগ্রামে প্রথম গান বাজিয়েছেন পুরানো সেদিনের কথা। এবং উনি বলছেন যে তখন উনি লাস্ট 40 বছর ধরে পুরানো সেদিনের কথা বাজাচ্ছেন, কিন্তু এইরকম ভাবে পুরানো সেদিনের কথাকে কখনোই উনি উপলব্ধি করতে পারেন সেদিন সন্ধ্যেবেলা বাজিয়ে যে উপলব্ধিটা উনি করেছিলেন। মানে এই জায়গাটা ওরকম করতে হয়, ওনার কাছ থেকেও আমরা শিখেছি আর কি। আসলে এইখানটাতে না আমার কিছু বলারও আছে সঙ্গে।